নমস্কার। আজ আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এসেছে গল্পবাজ। আজকের গল্পের নাম কঙ্কাল। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পের সূত্রধার আমি ব্রততী। আজ একটু ভিন্ন স্বাদের গল্প তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম। গল্পটা শুনে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে গল্পটা শুরু করা যাক। আমরা তিন ছেলেবেলাকার বন্ধু যেই ঘরে ঘুমোতাম তার পাশের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকত। রাতে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকদের ইচ্ছে ছিল আমাদের হঠাৎ সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাটাই ভালো। তারপর বহু কাল কেটে গেছে। এরই মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় হারিয়ে গিয়েছে তা খোঁজ করে জানা যায় না। অল্পদিন হলো একদিন রাতে কোনো কারণে অন্য কোথাও জায়গা না হওয়াতে আমাকে সেই ঘরে শুতে হলো। অভ্যেস নেই, ঘুমও আসতে চায় না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেদ জ্বলছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল। এর আগে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই এই আলো নিভতেই খুব সহজেই মৃত্যুর কথা মনে জাগল। মনে হলো এই যে রাত দুপ্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে নিভিয়ে গেল প্রকৃতির কাছে, এটা যেমন মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে গিয়ে বিস্মৃত হয়ে যায়, ওটাও তেমন। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ে গেল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকারে দেয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি একটা খুঁজছে, পাচ্ছে না, এবং আরও তীব্র বেগে সারা ঘর প্রদক্ষিণ করছে। বেশ বুঝতে পারলাম এই যে ঘুম হয়নি, মাথাটা হয়ে গেছে গরম, আর এ সবই সেই গরম মাথার কল্পনা। আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করে যে রক্ত ছুটছে, এটা তারই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙার জন্য বলে উঠলাম, কে? পায়ের আওয়াজ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাতে বেশ কাজটি বার করেছ তো। তা সে কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি? অন্ধকারে মশারির কাছে, খুব কাছে উত্তর এলো, বলো কি? আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল, আমার ২৬ বছরের যৌবন যে তার চারিদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না? আমি তক্ষুনি বললাম, হ্যাঁ কথাটা সঙ্গত বটে। তা তুমি খোঁজ করো গে, যাও, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম, কিন্তু এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের হাওয়ায় হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আরেকবার মানুষের মতো করেই গল্প করি।
অনুভব করলাম আমার মশারির কাছে কে যেন একটা এসে বসল। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম, সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন কিছু একটা গল্প বলো তো দেখি। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন একজনকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার ঠিক যেমনটা মনে হয় আমারও ঠিক সেরকম মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমার স্নিগ্ধ গভীর জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরে আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক দুঃখ প্রকাশ করলো। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছ? কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোবার চেষ্টা করতো, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো সুন্দরী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন, আমার সেই কঙ্কাল? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই 2টো ফাঁকা গর্তের মধ্যে বড় বড় 2টো কালো টানা চোখ ছিল এবং লাল ঠোঁটের ওপরে যে হালকা হাসিটুকু মাখানো ছিল, এখনকারের রাগ ঢাকহীন বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কখানার লম্বা শুকনো হাড়ের ওপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত নিটোল পরিপূর্ণতা প্রতিটা দিন ফুটে উঠছিল। তোমাকে তা বলতে গেলে হাসিও পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে হাড়ের বিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার মানে এই যে পৃথিবীর আর সব মানুষই হাড়ের বিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল। কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে এক টুকরো হিরে নড়লে তার চারদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার শরীরের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানান স্বাভাবিক ঢেউয়ের মতো চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝেই অনেকক্ষণ ধরে নিজের হাত 2টো নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ টেনে মিষ্টি করে বানাতে পারি এমনই 2টো হাত। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ বুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবার থেকে তোমার ওপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত রূপটা একবার তোমার চোখের সামনে দাঁড় করাই। বহু দিনের মতো তোমার চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার হাড়ের বিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তো সেই গা ছুঁয়ে বলতাম যে সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই, আর তোমার সেই ভুবন ভোলানো পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারের উপর জল করে ফুটে উঠেছে। তোমাকে এর থেকে বেশি বলতে হবে না। আমার কোনো বন্ধু ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। বাড়িতে বাগানের গাছতলায় আমি একাই বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে, সমস্ত তারা আমাকে পরীক্ষা করছে।
হাওয়া খেলার ছলে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং ঘাসের উপর যে পা দুটো মেলে বসে আছি তার যদি জ্ঞান থাকতো তাহলে সে আরেকবার অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে আমার পায়ের কাছে দাঁড়িয়ে। এরকমটা আমি ভাবতাম, মনে অকারণেই কেমন একটা ব্যথা অনুভব করতাম। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা বড় অদ্ভুত লোক ছিলেন, পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়, এই জন্য সরে সরে একেবারে ধারে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে ওই এক শশীশেখর। এই জন্য বাইরের ছেলেদের মধ্যে আমি এই শশীশেখরকেই সবসময় দেখতাম। এবং আমি যখন সন্ধ্যাবেলায় ফুলের গাছের তলায় রানীর মতো আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার পায়ে ধরত। শুনছ, কি মনে হচ্ছে? আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে সবটা শোনো। এক বর্ষার দিনে আমার জ্বর হয়েছে, ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। সন্ধ্যের লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়ে যায় সেই জন্যেই আমি জানালার দিকে মুখ করেছিলাম। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার দেখলেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে দেখলাম। সেই সন্ধ্যাবেলার নরম বালিশের উপর একটি ফুলের মতো নরম মুখ, অসংযমিত কোঁকড়া চুল কপালের উপর এসে পড়েছে, এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন ছায়া ফেলছে কপালের উপর। ডাক্তার নরম গলায় দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভেতর থেকে ক্লান্ত সুন্দর গোল হাতখানা বের করে দিলাম। একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, ইস, যদি নীল রঙের কাঁচের চুড়ি পরতে পারতাম তো আরও বেশি মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তার এত ইতস্তত এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্ন কাঁপা কাঁপা হাতে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আমিও তার ভেতরের নাড়ি কেমনভাবে চলতো তার আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি তো আর সকল অবস্থাতে সমান চলে না। ধীরে ধীরে আরও 2-4 বার অসুস্থ ও সুস্থ হবার পর দেখলাম আমার সে সন্ধ্যাবেলার চিন্তা ভাবনায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি লুকিয়ে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের শাড়ি পরতাম, ভালো করে খোঁপা বেঁধে মাথায় বেল ফুলের মালা জড়াতাম, একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, সত্যি সত্যি হয় না। কারণ আমি তো নিজে নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভেতর একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। হাঁটার সময় চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলি পৃথিবীর ওপর কেমন করে পড়ছে, এবং ভাবতাম আমার এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষার্থীন্য ডাক্তারের কেমন লাগে। দুপুরবেলা জানালার বাইরে ঝাঁঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূরে আকাশে শব্দ করে উড়ে যাচ্ছে, এবং আমাদের বাগানের দেওয়ালের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই খেলনা, চাই চুড়ি করে ডেকে যেত।
আমি একখানা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একটা অনাবৃত্ত হাত নরম বিছানার উপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানা এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুখানা হাত দিয়ে তুলে নিল, কে যেন হাতের উপরে একটি চুমু রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেটুকু আপন মনে শেষ করতে করতে দিব্যি বাকি রাতটুকু কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে যায়, এর মজাটুকু থাকে কোথায়? এর ভেতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মেলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এইসব কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। আমি মৃদু স্বরে বললাম, রাতও তো প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি বেশ খানিকটা সেজেগুজেই দাদার কাছে তার জুড়ি গাড়ি ধার করলেন। রাত্রে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আর চুরি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। না, সত্যি করে বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই খবর গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করার জো নেই। পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে ঘরে আসলে আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে তিনি যে কেবল অবাক হলেন তা নয়, ভারী গম্ভীর হয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, বাজনাবাদ্যি কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথা তো কখনো শুনিনি। আমি বললাম, সেটা হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে লেগে পড়লেন। আমি কেবলই গল্প করতে লাগলাম। বউ ঘরে আসলে কি হবে, কি করব? জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের ওপর বসে দাদার সাথে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি? যাত্রার যে সময় হয়েছে। এইখানে একটা সামান্য কথা বলা দরকার। ইতিমধ্যেই আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছুটা অংশ আমার সুবিধা মতো ডাক্তারের অজান্তে তার গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখেছিলাম।
ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে খানিকটা গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম, আর আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগানটা ভরে আছে। পাশের শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না তখন অন্ধকার হয়ে এলো। এই গাছের পাতা এবং আকাশ এবং আজন্মকালের খড়দর নিয়ে পৃথিবী যখন আমার চারিদিকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমায় দেখবে, তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে ঢুকবো, তখন এই হাসিটুকু এখান থেকে মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের সাজ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে 3টে ছেলে হাড়ের বিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধকধক করত এবং যৌবনের পাপড়ি প্রত্যেকটা দিন একটা একটা করে ফুটতো, সেখানে বেদ দেখিয়ে কোন হাড়ের কি নাম মাস্টার শেখাচ্ছে। আর এই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটি তো বেশ মজার। এমন সময় প্রথম কাক ডাকল। জিজ্ঞেস করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করল। গল্পটি মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে পারে গল্পবাজ।